সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 5 এর দ্বিতীয় ক্লাস শুরু করব। আমরা আজকে শুরু করব লেঞ্জের সূত্র দিয়ে। সূত্রটি হচ্ছে, খেয়াল করো, যে কোনো তাড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে কারণে সৃষ্ট, তা সৃষ্টি হওয়া মাত্র যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। হয়তো সবার কাছে পরিষ্কার হচ্ছে না, আমি চিত্রটা আঁকি এবং এই প্রসঙ্গে ছোট্ট একটি গল্প বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা সবাই মৌমাছির চাকের বিষয়টা জানো। একটা চাকে একটি রানী মৌমাছি থাকে যে সব কিছু নিয়ন্ত্রণ করে, থাকবে 4-5টা পুরুষ মৌমাছি আর বাকি সব হচ্ছে কর্মী মৌমাছি। তো রানী মৌমাছি সম্পূর্ণ চাকটা নিয়ন্ত্রণ করে, তার নির্দেশেই সব কিছু হয় চাকে, এবং মৌমাছি খুব সুশৃঙ্খল একটা প্রজাতি। তো রানী মৌমাছি যখন ডিম পাড়ে, বিভিন্ন খোপে 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 একটা একটা করে ডিম পাড়ে, এই ডিমগুলো ফুটে যখন বাচ্চা বের হওয়ার সময় হয়, ওই সময়টা রানী মৌমাছি খুব অ্যালার্ট থাকে যে কোনো খোপ কেটে আরেকটা রানী মৌমাছি বের হচ্ছে কিনা। যদি কোনো খোপ কেটে রানী মৌমাছি বের হয়, তাহলে রানীর প্রথম কাজ হবে সেই বাচ্চা রানী মৌমাছিকে মেরে ফেলা। আবার সেই ছোট্ট বাচ্চাটাও যদি রানী মৌমাছি হয় এবং যদি খোপ কেটে বের হতে পারে, তাহলে সেটাও বের হয়ে প্রথম কাজ হচ্ছে ওই চাকের রানী মৌমাছিকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা। এই দুই রানীর মধ্যে যুদ্ধ হয়ে যে জিতবে সে চাকের নিয়ন্ত্রণ করবে, আর যে হারবে সে হয় মারা যাবে, না হলে সে চাক ছেড়ে চলে যাবে। তো দেখো, এই ছোট্ট বাচ্চাটা যার জন্ম হচ্ছে যার কারণে, যে রানী মৌমাছির কারণে, সে জন্ম হওয়া মাত্রই কি করছে, তাকে মারার জন্য খুঁজতেছে। তো আমরা এই ছোট্ট একটা গল্প মনে রাখলে লেঞ্জের সূত্রটা আমাদের জন্য বোঝা সহজ হবে। দেখো, যে কোনো তাড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি যেভাবেই সৃষ্টি হোক না কেন, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হবে, কোন দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, ডানাবর্তী নাকি বামাবর্তী। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্র যে কারণে সৃষ্টি সেই কারণকে বাধা দেয়। আমরা যদি তার দিয়ে পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করে, কুণ্ডলীর সাথে আমরা একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম। এবার দেখো, একটা দণ্ডচুম্বক ধরে নেই, এর উত্তর মেরু আমরা কুণ্ডলীর দিকে আনছি। এই কুণ্ডলীর দিকে উত্তর মেরু আনতে থাকলে আমাদের প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, বামাবর্তী হবে নাকি ডানাবর্তী হবে। আসলে লেঞ্জের সূত্র দিয়ে এই ব্যাখ্যাটাই দেওয়া যায়। তো সূত্র কি বলে, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন এটা যে কারণে সৃষ্টি সেই কারণকে বাধা দেয়। কোন কারণে সৃষ্টি? উত্তর মেরু কুণ্ডলীর দিকে অগ্রসর হচ্ছে বলে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হচ্ছে। এই সৃষ্টি হওয়া মাত্র কি করবে, সে ওই চুম্বকের উত্তর মেরুকে কুণ্ডলীর দিকে আসতে বাধা দিবে, অর্থাৎ তাকে বিকর্ষণ করবে। আর উত্তর মেরুকে, একটা চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করতে হলে এই কুণ্ডলীর এই প্রান্তে নিশ্চয়ই আরেকটা উত্তর মেরু সৃষ্টি হতে হবে, এবং কুণ্ডলীর এই প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হবে তখনই যখন তড়িৎ প্রবাহটা হবে বামাবর্তী। সলিনয়েডের নিয়ম অনুযায়ী তোমরা জানো, যে প্রান্ত দিয়ে দেখলে বামাবর্তী তড়িৎ প্রবাহ চলে সেই প্রান্তে তৈরি হয় উত্তর মেরু, আর যে প্রান্ত দিয়ে দেখলে ডানাবর্তী প্রবাহ চলে সেই প্রান্তে হয় দক্ষিণ মেরু। তাহলে দেখো, যদি উত্তর মেরুকে তুমি আনতে থাকো, তাহলে কুণ্ডলীর এই প্রান্তে উত্তর মেরু তৈরি হবে
এবং উত্তর মেরু তখনই তৈরি হবে যখন তড়িৎ প্রবাহটা হবে বামাবর্তী। তাহলে উত্তর মেরু কুণ্ডলীর দিকে আসতে থাকলে তড়িৎ প্রবাহটা হবে বামাবর্তী। আর যদি উত্তর মেরুকে দূরে সরাতে থাকো তাহলে এইবারও আটকাবে, তার মানে এইবার আকর্ষণ করবে। আকর্ষণ করতে হলে এখানে তড়িৎ প্রবাহটা হতে হবে ডানাবর্তী, কারণ ডানাবর্তী তড়িৎ প্রবাহ এই প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি করবে, দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করবে, ফলে এটা বাইরের দিকে যেতে বাধা দিবে। তাহলে দেখো যে মজার বিষয়, উত্তর মেরু যখন কুণ্ডলীর দিকে আসবে তখন বামাবর্তী প্রবাহ সৃষ্টি হবে, যেন উত্তর মেরু সৃষ্টি হয়ে ওই উত্তর মেরুকে বিকর্ষণ করতে পারে। আবার উত্তর মেরু যখন দূরে সরাবা তখন ডানাবর্তী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে এপাশে দক্ষিণ মেরু সৃষ্টি করবে, দক্ষিণ মেরু সৃষ্টি করে ওই উত্তর মেরুকে টেনে ধরবে, অর্থাৎ আকর্ষণ করবে। তাহলে ভিতরে ঢোকার সময়ও বাধা দিচ্ছে, ঢুকতে বাধা দিচ্ছে, আবার বাইরে বের করার সময়ও বের হতে বাধা দিচ্ছে। এই হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে আরেকবার দেখে নাও লেঞ্জের সূত্রটা। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন যেন এটা যে কারণে সৃষ্ট। কোন কারণে সৃষ্ট? চুম্বকের গতির কারণে সৃষ্ট। চুম্বকের উত্তর মেরু কাছে আসছে বলে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হওয়া মাত্র কী করবে? উত্তর মেরুকে ভিতরে ঢুকতে বাধা দিবে, তার মানে বিকর্ষণ করবে। আবার আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে চুম্বককে বাইরে বের করার সময়, না? যখন চুম্বক গতিশীল থাকবে, আমরা জানি যতক্ষণ ধরে এই চুম্বক গতিশীল থাকবে ততক্ষণ ধরেই এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে, স্থির অবস্থা থাকলে পাওয়া যাবে না। এই দণ্ডচুম্বককে যদি বাইরের দিকে বের করতে থাকো তখন দক্ষিণ মেরু সৃষ্টি করতে হবে, তার মানে ডানাবর্তী তড়িৎ প্রবাহিত হবে, ডানাবর্তী তড়িৎ প্রবাহ দক্ষিণ মেরু সৃষ্টি করে ওই উত্তর মেরুকে আকর্ষণ করবে। তাহলে আমি আশা করি সবার কাছে বিষয়টা পরিষ্কার। উল্টে দাও, যদি দক্ষিণ মেরুকে আনো, দক্ষিণ মেরুকে আনতে থাকলে তড়িৎ প্রবাহ ডানাবর্তী হবে, কারণ ডানাবর্তী হলে দক্ষিণ মেরু সৃষ্টি হয়ে বিকর্ষণ করবে। আর যদি দক্ষিণ মেরুকে দূরে সরাও তাহলে বামাবর্তী তড়িৎ প্রবাহ হবে, বামাবর্তী তড়িৎ প্রবাহ হয়ে আকর্ষণ করবে, যেন দক্ষিণ মেরু দূরে সরে যেতে বাধা পায়। তাহলে এই চুম্বককে গতিশীল হইতে বাধা দিবে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহটা। তো আশা করি লেঞ্জের সূত্রটা সবার কাছে পরিষ্কার এখন। আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন যেন এটা যে কারণে সৃষ্ট সেই কারণকেই বাধা দেয়। আমরা এই লেঞ্জের সূত্র থেকে বেশ কিছু বিষয়ের খুব চমৎকার ব্যাখ্যা পাই, এই জন্য আমি একটু ডিটেলস বললাম। লেঞ্জের সূত্রটা ভালো করে বুঝতে পারলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। যেমন খুব কমন একটা প্রশ্ন আসে, আমরা লেঞ্জের সূত্রের ব্যাখ্যায় যে জিনিসটা পাই, যে খুব কমন একটা অনুধাবন প্রশ্ন, তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? আমরা জানি যেখানে একটা চুম্বককে আনা নেওয়া করলে এখানে তড়িৎ প্রবাহটা পাওয়া যাচ্ছে। দেখো এখানে চুম্বক অথবা এই কুণ্ডলী কোথাও কোনো তড়িৎ উৎস নেই, কোনো ব্যাটারি নেই, অথচ চুম্বককে আনা নেওয়া করলে এখানে তড়িৎ প্রবাহটা পাওয়া যাচ্ছে। প্রাথমিক অবস্থায় আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে যে এখানে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তোমরা হয়তো অনেকেই বলবে চুম্বক শক্তি। কিন্তু দেখো যে একটা চুম্বককে যদি কুণ্ডলীর মধ্যে সারা দিন তুমি আনা নেওয়া করো, চুম্বকের শক্তি কি কমবে? কখনোই কমবে না। তাহলে এটা নিশ্চিত যে চুম্বক শক্তি কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে না। তাহলে কোন শক্তি? শক্তি তো আর এমনি এমনি সৃষ্টি হবে না, নিশ্চয়ই এক শক্তি রূপান্তরিত হয়ে অন্য শক্তি হয়। তাহলে চুম্বক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে না, তাহলে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? এই ব্যাখ্যাটাও কিন্তু আমরা লেঞ্জের সূত্রে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা পড়লে আমরা একদম পরিষ্কার হয়ে যাবে যে কোন শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো একটু খেয়াল করে যে চুম্বকের উত্তর মেরু যখনই তুমি আনতে থাকবে কুণ্ডলীর দিকে, তখন কিন্তু এখানে আরেকটা উত্তর মেরু সৃষ্টি হয়ে ওই উত্তর মেরুকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে চুম্বকটাকে যদি আনতে চাও তাহলে বাইরে থেকে কিন্তু বল প্রয়োগ করে আনতে হবে। তাহলে বল প্রয়োগ করে সরণ ঘটাতে হবে, তার মানে কাজ করতে হবে। আর এই চুম্বককে আনার জন্য কাজ করতে হবে, তার মানেই হচ্ছে যান্ত্রিক শক্তি ব্যয় করে এই কাজটা করতে হবে, যেই করুক না কেন। তাহলে যে যান্ত্রিক শক্তি ব্যয় করে এই কাজটা করতে হচ্ছে, সেই যান্ত্রিক শক্তিটা মানে ব্যয়িত যান্ত্রিক শক্তিটাই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক
একইভাবে দেখো যে যখন এই চুম্বকটাকে তুমি দূরে সরাবে তখনও কিন্তু আকর্ষণ করবে, অর্থাৎ টেনে ধরবে। তাহলে এই যে আকর্ষণ করবে, আকর্ষণের বিরুদ্ধে চুম্বকটাকে সরাতে হলে আমাদের কিন্তু বল প্রয়োগ করে সরাতে হবে। তাহলে বল প্রয়োগ করে সরাতে হলে নিশ্চয়ই কাজ করতে হবে। তার মানে কাজ করতে হলে দেখো যান্ত্রিক শক্তি ব্যয় হবে। এই যে যান্ত্রিক শক্তিটা ব্যয় হবে, এই যান্ত্রিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা খুব চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম এখানে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা থেকে। সেটা হচ্ছে যে তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে চুম্বক শক্তি নয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিংবা এখানে আরেকটা যে বিষয়ের ব্যাখ্যা দেওয়া যাবে অনুধাবন প্রশ্ন হিসেবে আসতে পারে যে শক্তির নিত্যতা মেনে চলে কিনা, তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে শক্তির নিত্যতা মেনে চলে কিনা। আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছি যে অবশ্যই এটা শক্তির নিত্যতা মানে, কারণ শূন্য থেকে কিন্তু তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে না, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। তাহলে ডায়নামো, বৈদ্যুতিক জেনারেটর কি হয়? জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? জেনারেটর দেখো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। যদিও জেনারেটরের বিভিন্ন ধরন আছে, মেইনলি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে লেঞ্জের সূত্রটা কি এবং তার ব্যাখ্যা, অথবা কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে। তো আমরা তাহলে যাই পরের অংশে। আমরা এবার পড়ব স্বকীয় আবেশ। তো আমরা স্বকীয় আবেশ পড়ব, এরপর পারস্পরিক আবেশ পড়ব। আমাদের লেঞ্জের সূত্রের যে বিষয়টা আমরা জানলাম, শিখলাম, এই বিষয়টা কিন্তু এখন আমাদের কাজে লাগবে এই স্বকীয় আবেশ পড়ার সময়। তো স্বকীয় আবেশ বিষয়টা কি? দেখো যে একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর সাথে লাগানো আছে একটা ব্যাটারি এবং একটা ট্যাপিং কি টেপা যাবে, কলিং বেলের সুইচের মতো। টিপ দিলে এটা সংযোগ পাবে, চাপ দিলে সংযোগ পাবে, ছেড়ে দিলে এটা একাই কানেকশন বন্ধ হয়ে যাবে, তাই না, অফ হয়ে যাবে সুইচটা। তো এই হচ্ছে আমাদের বর্তনীটা। দেখো আমরা যদি এই ট্যাপিং কিকে চাপ দিয়ে ধরি, চাপ দেওয়ার আগে যখন এটা চাবিটা খোলা তখন কিন্তু তড়িৎ প্রবাহ চলছে না, কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে না। চাপ দিয়ে ধরলে তড়িৎ প্রবাহ চলবে। আমরা জানি ব্যাটারি ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ চলবে। তো এই যে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহ চলবে, ধরো শুরুতে প্রবাহটা ছিল 0 অ্যাম্পিয়ার, চাপ দেওয়ার পরে এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন এই 0 থেকে 5 অ্যাম্পিয়ার এটা কিন্তু একবারে হবে না, 0 থেকে বেড়ে 5 অ্যাম্পিয়ারে হবে, বাড়তে একটু সময় লাগবে। যদিও সময়টা খুবই কম, হয়তো 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগ সময় লাগবে, কিন্তু সময় লাগবে। এইটুকু সময়ের মধ্যেই কিন্তু তড়িৎ প্রবাহটা পরিবর্তন হচ্ছে। তড়িৎ প্রবাহটা যদি পরিবর্তন হয় তাহলে এই কুণ্ডলীতে চুম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হবে। আর আমরা জানি চুম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। আর লেঞ্জের সূত্র কি বলে? যে আবিষ্ট তড়িৎচালক শক্তি অভিমুখটা এমন যে এটা সৃষ্টি হওয়া মাত্র যে কারণে সৃষ্ট ওই কারণকে বাধা দিবে। তার মানে কোন কারণে সৃষ্ট? এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বৃদ্ধির কারণে সৃষ্ট। তাহলে এটা কি করবে? তড়িৎ প্রবাহ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে, তাই না? তাহলে আমি আবার বলি যে এই কুণ্ডলীতে যখন তড়িৎ প্রবাহ বাড়বে তখন চুম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হবে। চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে এবং আবিষ্ট তড়িৎচালক শক্তি তড়িৎ প্রবাহ বৃদ্ধিতে বাধার সৃষ্টি করবে। তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখ হবে মূল প্রবাহের বিপরীত দিকে। এই বিষয়টাই হচ্ছে স্বকীয় আবেশ। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি স্বকীয় আবেশের। হ্যাঁ, দেখো সংজ্ঞাটা, একটিমাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে, এটা আরেকভাবে দেখানো যায়, চৌম্বক ক্ষেত্রে কোনো বর্তনী গতিশীল করলেও একই ঘটনা ঘটে, সেখানেও চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তো সেই জন্যই আমরা এই বিষয়টাকে নিয়ে এসেছি এখানে। চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তো আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টির পেছনে মূল কারণটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন।
তো তাহলে একটিমাত্র বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ পরিবর্তন করা হবে অথবা চৌম্বক ক্ষেত্রে কোনো বর্তনীকে গতিশীল করা হবে তখন সেখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের জন্য যে তাড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। তাহলে চিত্রের সাথে মিলে দেখো, নিশ্চয়ই এটা পরিষ্কার সবার কাছে স্বকীয় আবেশ সংজ্ঞাটা। পাশাপাশি আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই চাবিটা যখন আমরা ছেড়ে দিব তখন কিন্তু তড়িৎ প্রবাহটা বন্ধ হবে, মানে 5 অ্যাম্পিয়ার প্রবাহ চলছিল, এটা জিরোতে আসবে। এটাও কিন্তু একবারে জিরোতে আসবে না, এটা একটু সময় লাগবে, যদিও খুব কম সময় লাগবে। 5 অ্যাম্পিয়ার থেকে জিরোতে আসতে খুবই কম সময় লাগবে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে। আর তড়িৎ প্রবাহ পরিবর্তন হলে এই কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হবে। আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে লেঞ্জের সূত্র অনুযায়ী। এইবার আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখটা এমন হবে যেন এটা তড়িৎ প্রবাহ কমতে বাধা দেয়, অর্থাৎ অতিরিক্ত প্রবাহ সৃষ্টি হবে। আগেরবার সৃষ্টি হয়েছিল মূল প্রবাহের বিপরীত দিকে, আর এইবার তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে অর্থাৎ সুইচ অফ করার সময় মূল প্রবাহের দিকে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে এই দিকে। সেই জন্য দেখো যে সুইচ অফ করার সময় কিন্তু হঠাৎ করে তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পাবে, মূল প্রবাহের সাথে আবিষ্ট তড়িৎচালক শক্তি যোগ হয়ে মূল প্রবাহটাকে বাড়িয়ে দিবে। সেই জন্য খেয়াল করে দেখবা যে কোনো সংযোগ বিচ্ছিন্ন করার সময় কিন্তু স্পার্ক করে, এই স্পার্ক করে অতিরিক্ত তড়িৎ প্রবাহটার জন্য। ইস্ত্রির দোকানে যখন কাপড় ইস্ত্রি করে খেয়াল করবা ওরা সুইচ ইউজ করে না, এক তারের সাথে আরেক তার সংযোগ দেয়। যখন সুইচটা অফ করার প্রয়োজন হয় ওরা জাস্ট তারটাকে খুলে দেয়, এবং খেয়াল করে দেখবা যে এই তারটা যখন খুলে ওরা তখন স্পার্ক করে। আমরা অনেক সময় টিভির প্লাগ যখন আমরা সকেটে ঢুকাই তখনও কিন্তু ঠিক একই অবস্থা হয়। যদি কোনো সকেটের লুজ কানেকশন থাকে তখনও কিন্তু স্পার্ক করে। তো এই স্পার্ক করার পেছনে মূল কারণটাই হচ্ছে তাই যে সংযোগ যখন বিচ্ছিন্ন হয়, এই বিচ্ছিন্ন হওয়ার সময় অতিরিক্ত তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এই অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণেই কিন্তু স্পার্ক করে। তো ঠিক আছে, আমরা পরের অংশে যাই। আমরা এবার দেখব স্বকীয় আবেশ গুণাঙ্ক। দেখো কোনো কুণ্ডলীতে আই তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয় তাহলে আমরা জানি ফাই সমানুপাতিক হবে আই। তার মানে যত বেশি তড়িৎ প্রবাহ চলবে কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্সের পরিমাণও তত বেশি হবে, বা ফাই ইকুয়াল টু, আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক আসবে, এই ক্ষেত্রে ধ্রুবকটা হবে ক্যাপিটাল এল, এল আই। এই এল একটি ধ্রুবক, এই এলকেই বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে এলটাকে বলা হবে স্বকীয় আবেশ গুণাঙ্ক। তো যদি আই সমান 1 একক, তার মানে প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার 1 একক হয় তাহলে এল ইকুয়াল টু হবে 5। তার মানে আমরা এখান থেকে স্বকীয় আবেশ গুণাঙ্কের একটা সংজ্ঞা দেব, অর্থাৎ কোনো কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে সংযুক্ত চৌম্বক ফ্লাক্সকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। প্রত্যেকটা কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। তাহলে
আমরা বলতে পারি ফাই ইকুয়াল টু এলআই। এই সূত্রটা আমাদের কাজে লাগবে গাণিতিক সমস্যা সমাধান করার সময়, যদিও খুব ছোট্ট একটা সূত্র। এখানে এর পাশাপাশি আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি যে এক পাকের জন্য চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয়, কুণ্ডলী পাক সংখ্যা যদি এন হয়, তাহলে পাক এখানে এন ফাই হবে। সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব কিন্তু এন ফাই ইকুয়াল টু এলআই। হ্যাঁ, মনে রাখবে এন পাকের কুণ্ডলীর জন্য সূত্রটা হবে এন ফাই ইকুয়াল টু এলআই। আর একটা বিষয় আমরা বললাম যে প্রত্যেকটা কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, একটা কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্দিষ্ট। তাহলে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের একটা সংখ্যা পেলাম যে একক তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীর সাথে সংযুক্ত ফ্লাক্সকেই বলা হবে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। আবার আমরা আরেকভাবে এটার সংজ্ঞা দিতে পারি। আমরা জানি, নিশ্চয়ই মনে আছে, এপসাইলন ইকুয়াল টু আবিষ্ট তড়িৎচালক শক্তি, এপসাইলন ইকুয়াল টু জানি আমরা মাইনাস ডি ফাইভ বাই ডিটি। কোথায় পেয়েছিলাম নিশ্চয়ই জানো তোমরা, এটা আমরা পেয়েছিলাম ফ্যারাডের সূত্রে। তাহলে আমরা এইখানে যদি ফাইয়ের পরিবর্তে এলআই বসাই, এখানে ফাইয়ের পরিবর্তে এলআই বসাবো, বা এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ডিটি এল আই। তাহলে এল যেহেতু ধ্রুবক, আমরা এলটাকে বাইরে নিয়ে আসি, বা এপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডি ডিটি আই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, মাইনাস চিহ্নটার বিষয়ে আগে একটু বলি যে আবিষ্ট তড়িৎচালক শক্তি সবসময় মূল প্রবাহকে বাধা দেয়, তাই না? বৃদ্ধির সময় বাড়তে বাধা দেয়, হ্রাসের সময় হ্রাস পেতে বাধা দেয়, সেই জন্য এই মাইনাস চিহ্নটা আসছে। তো এখানে দেখো, যদি ডিডিটি আই অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, এটা যদি 1 একক হয়, তাহলে এল ইকুয়াল টু হবে এপসাইলন। তার মানে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি একক হয়, তাহলে কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে তাকেও কিন্তু স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা যাবে। আমরা সংজ্ঞাটা লিখি আগে। তাহলে আমরা ঋণাত্মক চিহ্নের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই আরেকবার, যে আবিষ্ট তড়িৎচালক শক্তি তড়িৎ প্রবাহ পরিবর্তনে বাধার সৃষ্টি করে, তার মানে বাড়তির সময়ও বাধার সৃষ্টি করে, আবার কমার সময়ও বাধার সৃষ্টি করে, সেই জন্য এই ঋণাত্মক চিহ্নটা ব্যবহৃত হয়েছে। এখন দেখি আমরা, যদি ডিডিটি আই, তার মানে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, সমান 1 একক হয়, তাহলে এল ইকুয়াল টু হবে এপসাইলন। আমরা শুধু মানটা নিয়েছি, এখানে চিহ্নটা মাইনাস চিহ্নের কথা আমরা আগেই বলেছি। এল ইকুয়াল টু হবে এপসাইলন। তার মানে কোনো বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে, ডিডিটি আই 1 একক হারে পরিবর্তিত হলে যে আবিষ্ট তড়িৎচালক শক্তির উদ্ভব হয়, তাই না, তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয়, অর্থাৎ এন পাকের কুণ্ডলীর ক্ষেত্রে আমরা কি বলবো, কুণ্ডলীর পাক সংখ্যা এন হলে তখন এপসাইলন ইকুয়াল টু হবে মাইনাস এন এল ডিডিটি আই। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব গাণিতিক সমস্যার জন্য। এপসাইলন ইকুয়াল টু মাইনাস এন এল ডিডিটি আই। ডিডিটি আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, তার মানে অতি ক্ষুদ্র ডিটি সময়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে ডিআই। এন কুণ্ডলীর পাক সংখ্যা, এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এবং এপসাইলন হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি। এবার আমরা আসি একক। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি। তার মানে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, ক্যাপিটাল এইচ দিয়ে এটা প্রকাশ করা হয়। আমরা এই সূত্রটা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এল এর যে একক হেনরি, হেনরিকে আমরা আরও দুইভাবে প্রকাশ করতে পারি। 1 হেনরি সমান হচ্ছে 1 ওয়েবার পার অ্যাম্পিয়ার। আবার হেনরিকে এভাবে লেখা যাবে, 1 হেনরি সমান 1 ভোল্ট সেকেন্ড পার
অ্যাম্পিয়ার। আসলে এগুলো অনেক সময় আমাদের কাজে লাগে, যে কোনটি হেনরির সমতুল্য, একটা ছোট্ট অবজেক্টিভ প্রশ্ন। তাহলে হেনরির সমতুল্য ওয়েবার পার অ্যাম্পিয়ার হতে পারে, হেনরির সমতুল্য ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার হতে পারে। তো আমরা তাহলে এবার 1 হেনরির সংজ্ঞায় যাব। হ্যাঁ, দেখো 1 হেনরির সংজ্ঞা কোনো কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে, তার মানে এই যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। অ্যাম্পিয়ার পার সেকেন্ড তার মানে সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার। এক পাকের কুণ্ডলী কিন্তু n = 1 ধরে আমরা করেছি। যদি এখানে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তাহলে ddt/i হচ্ছে 1, এপসাইলন হচ্ছে 1, এক পাকের কুণ্ডলী n = 1, তাহলে নিশ্চয়ই এল এর মানটা 1 হবে এবং সেটাই হচ্ছে হেনরি। তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলে। তাহলে দেখো আরেকবার, কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে বলা হবে 1 হেনরি। তাহলে শেষ হলো আমাদের স্বকীয় আবেশ। আমরা এবার চলে আসব পারস্পরিক আবেশে। পারস্পরিক আবেশ, এই ক্ষেত্রে দেখো যে কুণ্ডলী থাকবে দুটো। একটি কুণ্ডলীর সাথে খেয়াল করো সংযুক্ত থাকবে একটা তড়িৎ উৎস, তার মানে ব্যাটারি, এবং একটা ট্যাপিং কি বা টেপা চাবি। এর খুব কাছে থাকা আরেকটা কুণ্ডলী, সংযোগ থাকবে না কিন্তু, মাঝখানে ফাঁকা থাকবে আরেকটা কুণ্ডলী। এই কুণ্ডলীর সাথে কোনো তড়িৎ উৎস থাকবে না, থাকবে শুধু একটা গ্যালভানোমিটার। আমরা জানি যে গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র, অর্থাৎ এই কুণ্ডলীর মধ্য দিয়ে সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহিত হলেও এই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে। যে কুণ্ডলীর সাথে ব্যাটারি সংযুক্ত করা থাকবে সেই কুণ্ডলীকে বলে প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, এবং যে কুণ্ডলীর সাথে গ্যালভানোমিটার সংযুক্ত করা থাকবে, কোনো তড়িতের উৎস এর সাথে থাকবে না, এই কুণ্ডলীকে বলা হয় সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। তাহলে ঠিক আছে। এইবার খেয়াল করো যে যদি আমরা এই যে টেপা চাবিটা আছে, এই টেপা চাবিতে যদি আমরা সংযোগ দিই, তাহলে সংযোগ দেওয়ার সাথে সাথে তড়িৎ প্রবাহটা কিন্তু বাড়বে খুব অল্প সময়ের জন্য। আমরা স্বকীয় আবেশে দেখেছি এটা, খুব অল্প সময়ের জন্য কিন্তু এই মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে। যখন তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে তখন কিন্তু এই কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হবে। আর যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে তখন কিন্তু এর কাছে থাকা সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলীতেও চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। চৌম্বক ফ্লাক্স মনে আছে তো, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল হচ্ছে চৌম্বক ফ্লাক্স। খেয়াল করো যে চৌম্বক ক্ষেত্র যদি এখানে থাকে তো এখানেও তো থাকবে, খুব কাছে যেহেতু আছে। কাজেই মুখ্য কুণ্ডলীতে যদি চৌম্বক ক্ষেত্র থাকে তাহলে গৌণ কুণ্ডলীতেও চৌম্বক ক্ষেত্র থাকবে, আর চৌম্বক ক্ষেত্র এবং তলের ক্ষেত্রফল গুণ করলেই আমরা চৌম্বক ফ্লাক্স পাবো। যদি মুখ্য কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই গৌণ কুণ্ডলীতেও চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, আর গৌণ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে নিশ্চয়ই এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে, এবং এই আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হলেই গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে। তাহলে সুইচ অন করার সাথে সাথে দেখা যাবে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে খুব অল্প সময়ের জন্য। আবার সংযোগ বিচ্ছিন্ন করার সময় প্রবাহ সর্বোচ্চ মান থেকে কমে শূন্যে আসবে। তো যখন এই তড়িৎ প্রবাহটা পরিবর্তন হবে তখন চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হবে, পাশাপাশি গৌণ কুণ্ডলীতেও চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে, গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে। তবে এইবার বিক্ষেপ দিবে কিন্তু উল্টা দিকে, তাই না? বৃদ্ধির সময় যেদিকে বিক্ষেপ দিবে, হ্রাসের সময় তার বিপরীত দিকে বিক্ষেপ দিবে। তাহলে দেখা যাচ্ছে যে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি মুখ্য কুণ্ডলীতে হয় এর কাছে থাকা গৌণ কুণ্ডলীতেও হবে,
আর গৌণকুণ্ডলিতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে, তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। এই ঘটনাই হচ্ছে পারস্পরিক আবেশ। আমরা এখানে ডিসি একটা ব্যাটারি দিয়ে দেখিয়েছি, তো যে ডিসি ব্যাটারি এবং এই ট্যাপিং কি এই দুটো সরিয়ে দিয়ে আমরা যদি একটা এসি উৎস দেখাই তাহলে এই বিষয়টা আরও ভালো হবে, কারণ এসি উৎস প্রতি মুহূর্তে কিন্তু দিক পরিবর্তন করে, মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন করে। তো যখন মান এবং অভিমুখ পরিবর্তন করবে তখনই কিন্তু অটোমেটিক্যালি প্রাইমারি কয়েলের চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, সেকেন্ডারি কয়েলের চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইভাবে দেখাতে পারি, ডিসি উৎস দিয়েও দেখাতে পারি, এসি দিয়েও দেখাতে পারি। মূল কাজটা আসলে করা হয় কিন্তু এসি উৎস দিয়ে। হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটা ডিসি ব্যাটারি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি। কোনো একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে, তার মানে মুখ্য কুণ্ডলীর কথা বলা হচ্ছে, তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলিতে যে তড়িৎচুম্বক আবেশ সৃষ্টি হয়, এর পাশে রাখা গৌণকুণ্ডলীর কথা বলা হচ্ছে। এখানে যে তড়িৎচুম্বক আবেশ সৃষ্টি হয় তাকে পারস্পরিক আবেশ বলে। তার মানে পাশাপাশি রাখা দুইটি কুণ্ডলী, এর একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে অন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। এই ঘটনাই হচ্ছে পারস্পরিক আবেশ। এবার আমরা আসি পারস্পরিক আবেশ গুণাঙ্ক। কোনো মুখ্য কুণ্ডলিতে আই তড়িৎ প্রবাহের জন্য গৌণকুণ্ডলিতে সংযুক্ত ফ্লাক্স ফাই হলে, দেখো আই তড়িৎ প্রবাহ যদি চলে মুখ্য কুণ্ডলিতে, তাহলে মুখ্য কুণ্ডলিতে তো চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবেই, পাশাপাশি গৌণকুণ্ডলিতেও হবে। তো আমরা গৌণকুণ্ডলীর ফ্লাক্সটাকে যদি ফাই ধরি আর মুখ্য কুণ্ডলীর প্রবাহটাকে যদি আই ধরি, তাহলে দেখা যাবে যে এই গৌণকুণ্ডলীর ফ্লাক্স নির্ভর করবে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের উপর। মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিমাণ যত বেশি হবে গৌণকুণ্ডলীতে ফ্লাক্স তত বেশি হবে। তার মানে ফাই সমানুপাতিক হবে আই। এই ক্ষেত্রে এক কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ আরেক কুণ্ডলিতে সংযুক্ত ফ্লাক্স কিন্তু ফাই। আগেরটা ছিল আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে কিন্তু কুণ্ডলী ছিল একটা, তার মানে যেখানে তড়িৎ প্রবাহ সেখানেই কিন্তু ফ্লাক্স ছিল। আর এইবার এক কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ অন্য কুণ্ডলিতে ফ্লাক্স, যদিও আমাদের এইটাও সমানুপাতিক। তবে এই ক্ষেত্রে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই একটা ধ্রুবক আসবে, কিন্তু এই ক্ষেত্রে ধ্রুবকটা ভিন্ন ধ্রুবক আসবে। ফাই ইকুয়াল টু এই ক্ষেত্রে ধ্রুবকটাকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়, মিউচুয়াল ইন্ডাকট্যান্স, সেই জন্য ক্যাপিটাল এম, এম আই। তাহলে এই এম একটা ধ্রুবক, এমটাকেই বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে এই যে এমটাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক দুইটা কুণ্ডলীর মধ্যে, কিন্তু তার মানে এই ধ্রুবকটার মান এক জোড়া কুণ্ডলীর জন্য ভিন্ন ভিন্ন হবে, প্রতি জোড়া কুণ্ডলীর জন্য ভিন্ন ভিন্ন হবে মানটা। হ্যাঁ, তাহলে আমরা দেখি একটু সংজ্ঞাটা। যদি আই ইকুয়াল টু 1 একক হয়, এর আগে যে সমীকরণটা ছিল, তাহলে এম ইকুয়াল টু হবে ফাই। আমাদের সূত্র ছিল ফাই ইকুয়াল টু এম আই। আই যদি 1 হয় তাহলে এম সমান হবে ফাই। অর্থাৎ কোনো মুখ্য কুণ্ডলিতে একক তড়িৎ প্রবাহের জন্য গৌণকুণ্ডলিতে সংযুক্ত চৌম্বক ফ্লাক্সকে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ হবে একক, তাহলে গৌণকুণ্ডলীর সংযুক্ত যে চৌম্বক ফ্লাক্স সেটাকে বলা হবে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এটা একটা সংজ্ঞা। আমরা আবার এপসাইলন ইকুয়াল টু জানি মাইনাস ডিডিটি ফাই, আমরা ফ্যারাডের সূত্র থেকে এটা জানি। তো এখানে ফাইয়ের পরিবর্তে যদি আমরা এমআই বসাই তাহলে দেখো এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডিডিটি এম আই। তো এমটা আমরা বাইরে নিয়ে আসি, এপসাইলন ইকুয়াল টু মাইনাস এম ডিডিটি আই। তো আমরা এই যে সূত্রটা আমরা ব্যবহার করব গাণিতিক সমস্যার সমাধান করার জন্য। এপসাইলন ইকুয়াল টু মাইনাস এম ডিডিটি আই। তো এখানেও কিন্তু আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, যদি ডিডিটি আই ইকুয়াল টু 1 একক হয়
তাহলে এপসাইলন ইকুয়াল টু এম, অথবা আমরা এম ইকুয়াল টু লিখি, এম ইকুয়াল টু এপসাইলন। তো আমরা মাইনাস চিহ্নের বিষয়টা এখানে আর বলছি না, আমরা সক্রিয় আবেশের ক্ষেত্রে বলেছি মাইনাস চিহ্নটা কেন আসে। তো আবিষ্ট তড়িৎচালক শক্তি সবসময় তড়িৎ প্রবাহ পরিবর্তনে বাধা দেয় না, সেই জন্য মাইনাস চিহ্নটা আসে। তো তাহলে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারটা 1 একক হয়, তাহলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক হবে কার সমান? আবিষ্ট তড়িৎচালক শক্তির সমান। তার মানে আমরা এইখান থেকে পারস্পরিক আবেশ গুণাঙ্কের আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ কোনো মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে গৌণকুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয় তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। এর এককও হেনরি। আমরা হেনরির সংজ্ঞা আর নতুন করে দিচ্ছি না, আমরা সক্রিয় আবেশ গুণাঙ্কের মধ্যে হেনরির যে সংজ্ঞাটা পড়েছি সেটা দিলেই হবে। হেনরির সংজ্ঞা একটা জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এবং এর আগে আমরা দেখিয়েছি যে হেনরি কার সমতুল্য, এক অবজেক্টিভ প্রশ্নের জন্য সেটাও দরকার। তাহলে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের যে সংজ্ঞাটা, দুইটা সংজ্ঞা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা পরীক্ষার সময় কোন সংজ্ঞাটা লিখবো। হ্যাঁ, তো আসলে যে কোনো একটা সংজ্ঞা লিখলেই আমরা নম্বর দিই, তবে সবচেয়ে ভালো হয় পরের সংজ্ঞাটা লিখলে। হ্যাঁ, আবিষ্ট তড়িৎচালক শক্তি দিয়ে যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা লিখলে সবচেয়ে ভালো। তো আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে আমাদের সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশের বিষয়টা। আমরা পারস্পরিক আবেশ এর কিছু ব্যবহার আছে। আমরা ট্রান্সফরমারের কথা জানি, অ্যাডাপ্টারের কথা জানি, নাম শুনেছি, এগুলো কিভাবে কাজ করে, আর একটা অ্যাডাপ্টার কিভাবে কাজ করে, বা একটা ট্রান্সফরমার কিভাবে তৈরি করা হয়। তো আমরা আগামী ক্লাসে এর বিস্তারিত ব্যাখ্যাটা দেখব, বিবরণটা দেখব। তোমাদের কাছে আশা করি ভালো লাগবে এটা, যে একটা অ্যাডাপ্টার বা একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে, ভোল্টেজ কমানো বাড়ানোর যে যন্ত্রটা। হ্যাঁ, আমরা সবাই ব্যবহার করি এটা কম বেশি, বাসায় বিভিন্ন যন্ত্রের সাথে আমাদের এটা লাগানো থাকে ট্রান্সফরমারটা। তো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা পরস্পরকে একটু সহযোগিতা করবে ক্লাসগুলোর বিষয়ে, কারণ এখনও পর্যন্ত আমাদের কলেজ কবে খুলবে, কবে ক্লাস শুরু হবে অনিশ্চিত। যদিও এইভাবে একা একা ক্লাস নিতে নিশ্চয়ই আমার ভালো লাগে না, তোমাদেরও করতে ভালো লাগে না, তো কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের এটা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কভার দেওয়া যায় এটা নিয়ে। হ্যাঁ, আর তোমরা যে কোনো সময় ফোনে আমার সাথে কথা বলতে পারো, যে কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় ফোনে কথা বলতে পারো। আর পাশাপাশি তোমরা যারা তোমাদের সাথে সংযুক্ত নেই তাদেরকে তথ্যগুলো দিতে পারো। তোমাদের বিভিন্ন স্যাররা ক্লাস নিচ্ছেন আমাদের কলেজের, অনেকেরই নিজস্ব চ্যানেল আছে, বা অনেকেরই ফেসবুকের মাধ্যমে নিচ্ছেন, বা ফেসবুক পেজের মাধ্যমে নিচ্ছেন, গ্রুপের মাধ্যমে নিচ্ছেন। তো তোমরা চেষ্টা করবে তোমাদের ক্লাসের যে অন্যান্য বন্ধুবান্ধব আছে তাদেরকে এই তথ্যগুলো দিতে, ইনফরমেশনগুলো শেয়ার করতে, যেন সবাই এই সুযোগটা পায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। থ্যাংক ইউ সবাইকে, খুদা হাফেজ।